হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, এইরকমের একটা স্টেটমেন্ট। কিন্তু এর মানে কি এই যে ইরানের উপরে যে কর্তৃত্ব, ইরান যে কর্তৃত্ব স্থাপন করেছে হরমুজ প্রণালীর উপরে, সেটা আমেরিকা মেনে নিয়েছে? ইরানের এই যে পরাজয়টা, এটা কিন্তু এর প্রতিশোধ নেবে সে কিউবার উপর দিয়ে। তুলসী গ্যাবার্ড কিন্তু সবসময় বলে এসছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিউবাকে দখল করা এবং নিয়ন্ত্রণ করা মাস্টার প্ল্যান হচ্ছে মার্কো রুবিও। গালফ স্টেটগুলো সবাই একমত হয়েছে যে আমরা আর দ্বিতীয়বারের মতো বা তৃতীয়বারের মতো ইরানকে আক্রমণ করা হোক, এটা আমরা আশা করি না। লেবাননে যুদ্ধবিরতি চলবে, যদি এরকম একটা এগ্রিমেন্ট যদি হয়, তাহলে ইসরায়েল কিন্তু সেটা যে কোনো সময় ভঙ্গ করে দিতে পারে। ইরানে পরাজয়ের কারণে মুখ রক্ষার জন্য আমেরিকা একটা আক্রমণ চালাবে কিউবার উপরে এবং সেখানে সরকার পরিবর্তনের চেষ্টা করবে। রাশিয়া কিন্তু এটা বুঝে গেছে যে নেটো তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় এবং রাশিয়াও কিন্তু সে ব্যাপারে প্রস্তুত এবং সে ব্যাপারে আরো দৃঢ় ভূমিকা পালন করবে। চর্চা ডিকোডে স্বাগত। সারা বিশ্বই এখন একটা উত্তেজনাকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো তার আঁচ সবসময় আমাদের গায়ে না লাগলেও এর আঁচ কিন্তু অন্যত্র গিয়ে লাগছে এবং পরোক্ষভাবে সেই আঁচ কিন্তু আমরাও অনুভব করছি। এবং দুনিয়াটা যে ভালো নেই, এই বিশ্বের মানুষ যে বিভিন্ন প্রান্তে ভালো নেই, তার বড় প্রমাণ আপনার ইরান নিয়ে উত্তেজনা। কিউবার মানুষ সেখানে সবসময় চিন্তার মধ্যে আছেন কখন দেশটি দখল হয়ে যায়। অন্যদিকে ভেনেজুয়েলা যদি দেখেন, তাহলে সেই দেশটি কিভাবে চলবে না চলবে, তার তেলের উপর তার অধিকার আছে না আছে, এই নিয়ে কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। আবার দেখুন মহাশক্তিধর রাশিয়ার ভেতরে স্কুলে আপনার ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন এবং সেখানে বাচ্চাদের মৃত্যু হয়েছে। তো এইরকম আরও বিশ্বের নানা প্রান্তে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই বিরাজমান পরিস্থিতিতে বিশ্ব আসলে কোন দিকে যাচ্ছে, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সিডনি থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে এবং আপনাদের দর্শক এবং শ্রোতাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আমরা যেটা যে শুরুতেই বলার চেষ্টা করছিলাম যে সারা বিশ্বটা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে মুখ্য যে তিনটে ঘটনা এই মুহূর্তে, যদি আমি এই মুহূর্তের কথা বলি, তার মধ্যে এক হচ্ছে ইরান নিয়ে উত্তেজনা, সেখানে এক ধরনের পরিবেশ। দুই হচ্ছে কিউবা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত। কিউবার মানুষ সবসময় ভয়ে আছে যে কখন না জানি দেশটা আমেরিকা এসে দখল করে নেয়। আবার রাশিয়ার কথা যদি বলি, রাশিয়া কিন্তু ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালালেও বেসামরিক স্থাপনায় হামলা কিন্তু কমই চালিয়েছে। এক্ষেত্রে ইউক্রেন তার ড্রোন দিয়ে কিন্তু রাশিয়ার ভেতরে স্কুলে পর্যন্ত, বাচ্চাদের স্কুলে পর্যন্ত হামলা চালিয়েছে। কিভাবে দেখছেন এই তিনটি ঘটনাকে একসঙ্গে যদি বলি, একটু যদি আলোকপাত করেন। ঠিক আছে, এই তিনটি ঘটনা কিন্তু বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আমাদের বিশ্ব মিডিয়াতে এবং নানা চিন্তা এবং ভাবনায় কিন্তু এই তিনটে ঘটনা এখন মূল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই তিনটে ঘটনার ভেতরে কিন্তু একটা প্রত্যক্ষ অথবা পরোক্ষ একটা যোগাযোগ আছে। সেই যোগাযোগটা বিশেষ করে মানে আমরা লক্ষ্য করব ইরান এবং কিউবার মধ্যে, এবং সেটা সম্পর্কে আমি পরে আসব। কিন্তু তিনটে ঘটনার ভেতরে প্রথম ঘটনাটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটু আগে তার সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং করেছে এবং সেই মিটিংয়ে তারা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে গালফ স্টেটসগুলোর সাথে তার আলাপ হয়েছে এবং তারা একটা ডিল চায়, তারা পুনরায় আক্রমণ চায় না ইরানের বিরুদ্ধে। সুতরাং আমরা প্রায় এক চুক্তির পথে, এবং সেই ঠিক চুক্তি না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা মেমোরেন্ডাম করা এবং সেখানে কিছু কিছু জিনিসগুলো তুলে ধরা, ভবিষ্যতে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব। তো এটা হচ্ছে এক পৃষ্ঠার মেমোরেন্ডামটা অত্যন্ত সংক্ষিপ্ত বলেই মনে করি, এই কারণে যে সমস্যাটা তো অত্যন্ত জটিল এবং এই জটিল সমস্যার মানে কোনো সহজ এবং মানে কাটছাট করে কোনো কিছু করার কোনো সুযোগ এখানে আমি দেখি না।
যা তারপরেও যদি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যদি তারা সাইন করে, তাহলে তবুও সেটা মানে যুদ্ধকে এড়িয়ে যাওয়ার একটা অন্যতম পথ হিসেবে আমরা দেখতে পারি। এখন এর সাথে কিন্তু একটা জিনিস প্রথমেই বলতে হয়, এটা হচ্ছে ইরানের ব্যাপার এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সাথে চুক্তি প্রায় সম্পন্ন এবং আগামীকাল আমরা এটা নিয়ে আলোচনা করব। ইরান সম্পর্কে ডিটেল আরেকটু পরে আমরা আলোচনা করি। আমরা কিউবাতে ফিরে যাই। কিউবাতে কিন্তু অত্যন্ত উত্তপ্ত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, শুধুমাত্র এই কারণে না যে কিউবার জনগণ এই দীর্ঘ 40-50 বছর বা তারও বেশি সময় ধরে, 50 কেন, আমি 80 বছর ধরে এই আমেরিকার নিষেধাজ্ঞার ভেতরে এবং অবরোধের মধ্যে টিকে থেকেছে এবং এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে, বিশেষ করে এই এনার্জি বা জ্বালানির উপরে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কারণে সেখানে তেল নেই। রাশিয়া 2টো জাহাজ পাঠিয়েছিল এর ভেতরে এবং সেই জাহাজগুলো গেছে, কিন্তু সেই তেলও ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা এবং সে কারণে সেখানে মানুষজন অত্যন্ত দুর্বিষহ একটা জীবন কাটাচ্ছে বলে বিভিন্ন প্রেস থেকে আমরা জানতে পারছি। আর তৃতীয় হচ্ছে রাশিয়া। রাশিয়াতে যে ঘটনাটা ঘটে গেল এটা একটা সাংঘাতিক ঘটনা, এই কারণে যে আপনি মানে সেলিম আপনি যেটা বললেন যে রাশিয়া কিন্তু ওই কখনোই কিন্তু এই বেসামরিক প্রতিষ্ঠানগুলোতে বা বেসামরিক এলাকায় কিন্তু আক্রমণ করেনি। ইউক্রেন যেটা করার চেষ্টা করেছে এতদিন ধরে, যে বেসামরিক স্থানগুলোর ভেতরে, তার মানে বিল্ডিং এর যেখানে মানুষজন বাস করে তার নিচে অথবা তার আশপাশে তারা ড্রোন ফ্যাক্টরি করেছে, তারা বিভিন্ন কমান্ড পোস্ট করেছে, একটা হিউম্যান শিল্ড যেন ক্রিয়েটেড হয়, তৈরি হয় এবং সেখানে রাশিয়া যেন আক্রমণ করতে না পারে তাদের এই বেসামরিক এবং সামরিক প্রতিষ্ঠান, তারা পাশাপাশি সেখানে থাকে। সাধারণত সামরিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এবং উৎপাদন কেন্দ্র সেগুলো কিন্তু শহরের থেকে অনেক দূরে বাইরে থাকে নিরাপত্তার কারণে। একটা যদি সেখানে বার্স্ট করে বিস্ফোরণ, তাহলে সেটা মানে বেসামরিক মানুষদেরকে অত্যন্ত ক্ষতি করতে পারে। সেই জন্য ওইটাই হচ্ছে নিয়ম, কিন্তু ইউক্রেন সেটা মানছে না। এই কলেজের ছাত্ররা 86 কি 87 তাদের সংখ্যা, তারা রাত্রে ঘুমাচ্ছিল এবং সেই ঘুমন্ত অবস্থায়, তাদের বয়স হচ্ছে 14 থেকে 18 এবং সেখানে কোনো সামরিক প্রতিষ্ঠানও ছিল না এবং আক্রমণটা হয়েছে 3 দফায়। প্রথম একটা আক্রমণ হয়, তারপরে দ্বিতীয় আক্রমণ হয়, তারপরে তৃতীয় আক্রমণ হয় এবং 9টা কি 10টা ড্রোন দিয়ে, এবং এটা হচ্ছে লুগান এরিয়াতে। সেটা হচ্ছে মানে বর্তমানে যেটা রাশিয়া দখল করে রেখেছে, দখল মানে মুক্ত করেছে যেটা ওই ইউক্রেনের বন্ধন থেকে বা ইউক্রেনের শাসন থেকে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং রাশিয়া প্রত্যুত্তরে সে এই তৃতীয়বারের মতো অ্যারেশনিক ব্যবহার করলো, 2টো অ্যারেশনিক ব্যবহার করে সে কিয়েভের বিভিন্ন জায়গায় সে বোমা ইয়ে করেছে গতকালকে, গত রাতে। সুতরাং এটাও একটা মানে উত্তেজনাকর মুহূর্ত। সুতরাং এই 3টে মিলিয়ে সবই কিন্তু যুদ্ধ সংক্রান্ত, সবই কিন্তু হুমকি সংক্রান্ত, সবই কিন্তু একটা বিপজ্জনক পথে পৃথিবীকে নেওয়ার একটা চক্রান্ত চলছে, সেটা বোঝা যায়। সুতরাং আমাদের অত্যন্ত শঙ্কাগ্রস্ত হওয়াটা খুবই স্বাভাবিক এবং এটা কোন দিকে মোড় নেবে সেটা আমরা আলাদা আলাদা করে আলাপ করতে পারি এই সমস্ত এই 3টে বিষয়ের উপরে এবং এই 3টে যে উত্তপ্ত এলাকা সেখানে কিভাবে শান্তি ফিরিয়ে আসা যায় বা শান্তির প্রচেষ্টা করা যায়, বিশেষ করে ইরানের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কিউবা এবং রাশিয়া। সুতরাং সেই আলোচনায় আমরা একটু পরে আসতে পারি। তো আমরা যে জিনিসটা, যে 3টি ইস্যুকে দেখলাম, তার মধ্যে কিন্তু আমি আরেকটি অন্তমিল দেখতে পাই, যে 3টের পেছনেই যে কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমেরিকা যুক্ত আছে। সেটা ইরানের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে, কিউবার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে এবং ইউক্রেনের ক্ষেত্রে পরোক্ষভাবে আমেরিকা পুরো গোটা বিষয়টার সঙ্গে যুক্ত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট। তো এখন এই মুহূর্তে আপনি ইরানের কথা বলছিলেন, ইরানের সঙ্গে ট্রাম্প ঘোষণা করেছেন খুব শিগগির একটা শান্তি চুক্তি হতে চলেছে, যেটা অন্তত যুদ্ধকে বন্ধ করবে।
কি হতে চলেছে? কি কি ধরনের মানে চুক্তি বা আপনি যেটা বললেন মেমোরেন্ডাম বা আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা স্মারক যে সই হতে চলেছে, সেটা কি এমন হতে পারে এক পাতার ইয়ে? আচ্ছা, প্রথমে আমি খুব সংক্ষেপে বলি যে ইরানের সাথে কিউবার ব্যাপারটা কিন্তু অত্যন্ত সম্পৃক্ত। এই কারণে যে লক্ষ্য করার বিষয় যে ইরানে কিন্তু আমেরিকা পরাজিত হয়েছে। এটা সর্বসাধারণ ব্যাপী সারা বিশ্বব্যাপী কিন্তু মানুষজন বা বিশেষজ্ঞরা এটা কিন্তু মানে এই ব্যাপারে কিন্তু ঐক্যমত্য পোষণ করে। তো আমি 1983 সালে যখন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ছিলেন ক্ষমতায় এবং শাসন করছিলেন আমেরিকায়, তখনও কিন্তু এরকম একটা পরিস্থিতির উদ্ভব হচ্ছিল এবং সেই পরিস্থিতিটা হচ্ছে যে আমেরিকা লেবাননে আক্রমণ করেছিল এবং লেবানন আক্রমণ করে লেবাননে সেখানে হিজবুল্লাহকে দখল করে নেওয়ার এরকম একটা পরিকল্পনা ছিল, কিন্তু এটা শেষ হয় অত্যন্ত ডিজাস্টার্স ওয়েতে। তার মানে ওখানে কয়েকশো আমেরিকান সোলজার মারা যায় এবং তারপরে বাধ্য হয় ডোনাল্ড ট্রাম্প রেগান সেখান থেকে আমেরিকার সৈন্য উইথড্র করে নেওয়া। তো তারপরেই কিন্তু 1983 সালে এই ঘটনাটার পরে লেবাননের যে বিপর্যয়, তার পরপরই কিন্তু আমেরিকা আক্রমণ করলো গ্রেনাডা বলে একটা ছোট্ট একটা দেশকে এবং সেটা দখল করে তার নেতাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো আমেরিকায়, তাকে শাস্তি দিল, তার জেলে রাখলো, তিনি বোধহয় ইতিমধ্যে মারা গেছেন ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখন ইরানের এই যে পরাজয়টা, এটা কিন্তু এর প্রতিশোধ নেবে সে কিউবার উপর দিয়ে। সুতরাং এই দুটো, এবং এটা আমেরিকা সবসময় করে থাকে, সুতরাং এই দুটোর সাথে একটা যোগ সম্পর্ক আমি দেখি। এখন ইরানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুলসি গ্যাবার্ড, যিনি হোল সিকিউরিটি অ্যাপারেটাস আমেরিকার, তার তিনি প্রধান এবং তিনি তার পদত্যাগ ঘোষণা করেছে। পদত্যাগ ঘোষণাটা কেন ইম্পর্টেন্ট? কারণ তুলসি গ্যাবার্ড কিন্তু সবসময় বলে এসছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, ইরানের কোনো আগ্রাসনের কোনো চিন্তা ভাবনা নেই এবং ইরান শান্তিপূর্ণ উপায়ে এই পারমাণবিক শক্তিকে ডেভেলপ করার জন্যই কাজ করছে এবং সেখানে কোনো উৎপাদনের সমস্যা সম্ভাবনা নেই, এরকমের একটা স্টেটমেন্ট সে বারবার দিয়ে এসছে। কিন্তু এই অত্যন্ত অতি সাম্প্রতিককালে তুলসি গ্যাবার্ডকে সম্পূর্ণভাবে তাকে মানে কোনায় পাঠিয়ে বা তাকে একেবারে কর্নার করে রাখা হয়েছে। তার বক্তব্য বা তার স্টেটমেন্ট বা তার বিবৃতি এবং তার যে মূল্যায়ন সিকিউরিটি সংক্রান্ত, এবং তিনি কিন্তু প্রধান, কেউ শুনছে না, শুনছে অন্যদের কথা ডোনাল্ড ট্রাম্প। সুতরাং এই পদত্যাগটা কিন্তু একটা বড় একটা আঘাত। এটাই প্রমাণ করে যে ইরানের যে লেজিটিমেট ন্যায়সঙ্গত যে দাবি যে সে শান্তি চায় এবং তার উপর তার অবরোধ তুলে নেওয়া হোক ইত্যাদি ইত্যাদি, এটা তুলসি গ্যাবার্ড এই পদত্যাগ করে কিন্তু প্রমাণ করে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা তো কালকেই ভাবছিলাম, গত রাত্রেও আমি ভাবছিলাম যে 2-1 ঘন্টার ভেতরে আমেরিকা আক্রমণ করবে এবং সেই রকমের সব আলামত কিন্তু আমরা বুঝতে পারছিলাম। ডোনাল্ড ট্রাম্প তার ছেলের বিয়ের অনুষ্ঠানে যাননি এবং হোয়াইট হাউসের অন্যান্য সবাইকে বলেছে তোমরা তোমাদের ছুটি ক্যান্সেল করো, কারণ গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, মানে সিদ্ধান্ত নেওয়া হবে, সুতরাং সেই কারণে তোমরা ছুটিতে যেতে পারবে না। ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতাও চলছিল অত্যন্ত জোরদার ভাবে, যেমন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির ইরানে আসলো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী 2 বার এই 1 সপ্তাহের ব্যবধানে, আর আসলো কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইত্যাদি ইত্যাদি। তার মানে একটা সাংঘাতিক রকমের একটা তোলপাড় করা একটা মানে একটা আলোচনা হচ্ছিল কূটনৈতিক পর্যায়ে, এবং সেই আলোচনাটা কিছুটা আমরা মনে করেছিলাম যে হ্যাঁ, এটা হয়তো মানে এদিকে আক্রমণও হতে পারে, আবার আলোচনাটা হতে পারে। এখন আমরা জানতে পাচ্ছি যে এক পৃষ্ঠার একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা সই করতে যাচ্ছে যদি ইরান রাজি হয়। ইরান কিন্তু এখনো কোনো কথা বলেনি, কিন্তু সিকিউরিটি কাউন্সিলের মিটিং আমার মনে হয় যে কয়েক ঘন্টা আগে শেষ হয়েছে এবং সেই মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে
ওই গালফ স্টেটগুলো সবাই একমত হয়েছে যে আমরা আর দ্বিতীয়বারের মতো বা তৃতীয়বারের মতো ইরানকে আক্রমণ করা হোক, এটা আমরা আশা করি না বা আমরা চাই না। আমরা চাই একটা শান্তিপূর্ণ সমাধান। সুতরাং এই পরিপ্রেক্ষিতে যে পয়েন্টগুলো তুলে ধরা হচ্ছে ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ বা যে বিষয়গুলোতে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, সেটা হচ্ছে এই প্রথমত আমেরিকা রাজি হয়েছে, মানে রাজি হয়েছে মানে কি, এখনো পর্যন্ত তো যেহেতু ডিলটা স্বাক্ষর হয়নি, সেহেতু আমরা ঠিক মতো বলতে পারবো না যে হ্যাঁ এটাই চূড়ান্ত। কিন্তু যেটা একটা মানে একটা খসড়া হিসেবে আছে, সেটা হচ্ছে যে নৌ অবরোধ আমেরিকা তুলে নেবে, যে অবরোধটা তারা আরোপ করেছিল খুব মানে হয়তো 25 বা 30 দিন আগে। আর একটা হচ্ছে ইরানের উপরে যে সমস্ত স্যাংশন আছে, নিষেধাজ্ঞা আছে, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে, তেল রপ্তানির ক্ষেত্রে, এবং তার আরো আনুষঙ্গিক যে সমস্ত প্রোডাক্ট যেগুলো সেটা বাইরে রপ্তানি করার উপরে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা তুলে নেওয়া হবে। ইরানের যে বিশাল পরিমাণ অর্থ ফ্রিজ করা ছিল, সেটাও ধাপে ধাপে আমেরিকা পরিশোধ করবে। ইরানের কোন ব্যাংকে কিভাবে যাবে সেটা নিয়ে এখনো ডিটেল আলোচনা হয়নি, কিন্তু আমেরিকা নীতিগতভাবে রাজি হয়েছে যে এই ফ্রিজ করা ফ্রোজেন যে অ্যাসেট সম্পদ, সেটা তারা রিলিজ করবে বা ছেড়ে দেবে। হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, এইরকমের একটা স্টেটমেন্ট। কিন্তু এর মানে কি এই যে ইরানের উপরে যে কর্তৃত্ব, ইরান যে কর্তৃত্ব স্থাপন করেছে হরমুজ প্রণালীর উপরে, সেটা আমেরিকা মেনে নিয়েছে? সেই ব্যাপারে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, ব্যাপারটা ক্লিয়ার না। তবে এটুকু অনেকেই বলছে যে টোল সিস্টেম ইরান আরোপ করেছে বা চালু করেছে এবং যে অথরিটি তারা তৈরি করেছে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, তার প্রশাসনিক কাঠামো যেটা তারা তৈরি করেছে, সেটা আমেরিকা মেনে নিয়েছে। এবং পরোক্ষভাবে অনেকেই বলছেন যে এই টোল সিস্টেমটাও আমেরিকা মানে ইচ্ছা করেই হোক, ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে আলটিমেটলি মেনে নেবে। এটা হচ্ছে এক। লেবানন ইনক্লুড করা হবে, এই মানে যুদ্ধবিরতিটা লেবাননকে ইনক্লুড করা হবে। সামরিক বেসগুলো আমেরিকা তুলে নেবে ধীরে ধীরে। সুতরাং এইরকম, এবং নিউক্লিয়ার আলোচনা হবে যখন এই দুই দেশের ভেতরে, তার মানে আমেরিকা এবং ইরানের ভেতরে একটা আস্থার পরিবেশ ডেভেলপ করবে। এবং সেই আস্থার পরিবেশটা মানে সময়সীমা হচ্ছে 2 মাস 60 দিন, অথবা সেটা যদি দুই পক্ষই বাড়াতে চায় তাহলে সেটা আরো বাড়িয়ে আরো দীর্ঘায়িত করা যেতে পারে। তো ইরানের এই ট্রাস্ট বিল্ডিং এর ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইরান রাজি হয়েছে যে 10 বছরের জন্য তারা এই নিউক্লিয়ার বা ইউরেনিয়াম তারা উৎকর্ষ সাধন করবে না, তারা সেখানে একটা হল্ট মানে বন্ধ রাখবে। এরকমের একটা আলাপ আলোচনা এর ভেতরেই কিন্তু চলছে বা মানে প্রায় শেষে পথে। এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা ধরেন আমরা যদি এই কয়েকটা পয়েন্টে যদি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় আমেরিকা এবং ইরান এবং গালফ স্টেটদের মধ্যে, তাহলে ধরেন সাইন করা হলো, সবকিছু ঠিক হলো, কিন্তু এর ভেতরে নানা ফোকর থেকে যায়। যেমন ধরেন লেবাননকে কেন্দ্র করে, লেবাননে যুদ্ধবিরতি চলবে, যদি এরকম একটা এগ্রিমেন্ট যদি হয়, তাহলে ইসরায়েল কিন্তু সেটা যে কোনো সময় ভঙ্গ করে দিতে পারে, যেটা তারা এখন করছে। তা এখন কিন্তু যুদ্ধবিরতি বলে লেবাননে কিছু নেই, প্রতিনিয়ত যুদ্ধবিরতির যে শর্ত সেগুলো ভঙ্গ করছে ইসরায়েল। সুতরাং ইসরায়েল যদি এই প্ল্যানটাকে যদি স্যাবোটাজ করতে চায়, তাহলে সে করতে পারে, এবং সেটাই যদি ওটা যদি স্যাবোটাজ করে সে, তখনই ইরানও কিন্তু এটার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন হবে, এবং সেটা আবার যুদ্ধের পরিবেশে চলে যাবে কিনা আমেরিকা এবং ইরানের মধ্যে, সেটাও আমরা বলতে পারি না। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া। যদি হ্যাঁ বলা হলো হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, কিন্তু টোল সিস্টেম তুমি চালু করতে পারবে না, বা তুমি আরো অন্য কিছু করতে পারবে না, এই সমস্ত ব্যাপার নিয়ে যদি একটা
মানে অমীমাংসিত যদি একটা মুহূর্ত তৈরি হয়, তাহলে সেখানেও কিন্তু আমরা আবার যুদ্ধে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ফ্রিজ করা ইরানের যে অ্যাসেট বা অর্থ, সেটাও আমেরিকা বলছে আমরা পর্যায়ক্রমে শোধ করব। কিন্তু পর্যায়ক্রমে শোধ করতে যে এক জায়গায় যদি বলে যে না আমরা এখন শোধ করব না, অথবা ইরানের উপরে যে স্যাংশন আছে সেটা আমরা পুনরায় আরোপ করলাম, এই গ্যারান্টিগুলো তো বিশেষ করে ট্রাম্পের মতো একটা হুইমজিক্যাল এবং একটা অস্থিতিশীল মানুষ, যে যুক্তি দিয়ে চলে না, যে প্রজ্ঞার উপরে ভিত্তি করে কাজ করে না, সিদ্ধান্ত নেয় না, সেখানে তো এটা একটা বড় একটা সমস্যা দেখা দিতে পারে পরবর্তীতে। কিন্তু তারপরেও আমি বলবো যে গালফ স্টেটগুলো কিন্তু চায় না, বিশেষ করে হজের ব্যাপারটা। এখন হজ চলছে, সুতরাং আক্রমণের সম্ভাবনা খুবই কম। তাছাড়া গালফ স্টেটগুলো জানে যে যদি দ্বিতীয়বারের মতো আমেরিকা ইরানকে আক্রমণ করে, তাহলে কিন্তু তাদের বিশেষ করে সংযুক্ত আরব এমিরেট একেবারে ওই গাজার মতো ইরান পরিণত করবে, একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। ইসরায়েলের ক্ষেত্রে সেই একই ব্যাপার হবে। সুতরাং এই সম্ভাবনা যেটা সৃষ্টি হয়েছে সেটা দেখা যাক কি হয়। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ মার্কেট খুলবে সোমবারে, এবং ওই ডোনাল্ড ট্রাম্প যেটা করে তার নিজের অর্থের নিজের আর্থিক সুবিধার জন্য সেই উইকেন্ডে সে বলে যে হ্যাঁ একটা ডিল হতে যাচ্ছে। সোমবারে যখন মার্কেট খোলে তখন তেলের দাম কমে যায়, কিন্তু আবার মঙ্গল বুধ বৃহস্পতি আসলে সে আবার উত্তেজনাকর কথা বলে। কিন্তু এইবার কিন্তু লক্ষ্য করা গেল যে সে কোনো উত্তেজনাকর কোনো কথা বলে নাই। যেমন ইরান যদি এই ডিল না নেয় তাহলে ইরানকে প্রস্তর যুগে পাঠানো হবে বা তার অবকাঠামোকে ধ্বংস করা হবে, এরকম কোনো কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে এইবারের মতো বলেনি। সুতরাং হ্যাঁ, আপনি আপনি যেটা বলছিলেন যে ট্রাম্পের মতন হুইমজিক্যাল নেতা, আমারও এই একই জিনিস মানে আপনি যখন কথাগুলো বলছিলেন তখন মনে হচ্ছিল যে ট্রাম্পের মতন একজন হুইমজিক্যাল নেতা, যিনি সপ্তাহ শেষে শেয়ার বাজারকে ফেলে দিয়ে আবার সপ্তাহ শুরুতে শনি এবং রবিবার, যেটা তিনি গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু করে আসছেন, শনি এবং রোববার তিনি এমন কিছু ইতিবাচক কথা বলেন যে সোমবার যখন শেয়ার মার্কেট খোলে তখন এক হচ্ছে যে শেয়ার মার্কেট চাঙ্গা হয়, দুই হচ্ছে তেলের যে দাম, এই ক্রুড অয়েল হোক বা রিফাইন্ড অয়েল, সেই দামে কিছুটা পতন ঘটে। ফলে পতন ঘটলে তার কিছুটা সুবিধা আমেরিকার সাধারণ মানুষ পান। কিন্তু শেয়ার বাজারে এইটা করে ট্রাম্প এবং ট্রাম্পের ঘনিষ্ঠরা বিলিয়ন বিলিয়ন ডলার ইতিমধ্যে কামিয়ে নিয়েছেন। তো এইটার সঙ্গে কোনো যোগসূত্র কি এবারেরটারও আছে? আপনি যদিও আপনি এটা ব্যাখ্যা করেছেন, তবে এক কথায় যদি আপনি বলেন। হ্যাঁ, এর ভেতরে আছে আছে এই এলিমেন্টটা, তো এই উপাদানটার মানে সবসময় আছে, বিশেষ করে যখন আমরা ডোনাল্ড ট্রাম্পের সাথে মানে ডিল করি। কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে একটু একটু ভিন্ন ভিন্ন এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যদি হরমুজ প্রণালী যদি আরো দীর্ঘ সময় ধরে এইভাবে একটা মানে জাহাজ চলাচলের জন্য অত্যন্ত সুবিধাজনক মানে একটা প্রণালী না, তাহলে তেলের দাম কিন্তু যতই ওঠানামা করুক না কেন এবং যতই ডোনাল্ড ট্রাম্প লাভবান হোক না কেন, তারপরেও কিন্তু এটা একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থার সৃষ্টি করে, বিশেষ করে আমেরিকার অর্থনীতির জন্য। আর দ্বিতীয় একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে এখনো পর্যন্ত এখন যদি এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন কিন্তু 140 থেকে 150টা বড় বড় এই অয়েল ট্যাঙ্কার পাস করে। এখন যেটা পাস করছে তার সংখ্যা হচ্ছে 35 থেকে 36, তার বেশি না। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, আমি একজন বিশেষজ্ঞের কথা একটু আগেই শুনছিলাম, তিনি বলছেন যে এই হরমুজ প্রণালী যদি আজকে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়, তারপরেও কিন্তু এই তেলের বাজারে স্থিতিশীলতা আসতে অন্তত পক্ষে 4 থেকে 5 মাস সময় নেবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প উপলব্ধি করছে যে তার মিড টার্ম ইলেকশন যেটা নভেম্বরে হবে, সেই জায়গায় যদি সে এখন তেলের দামটাকে কন্ট্রোল না করতে পারে এবং এই দামটা যদি আরো দীর্ঘায়িত হয়, মূল্যটা যদি এইভাবে থাকে, তাহলে তার মিড টার্মের জন্য তো অত্যন্ত ক্ষতিকর একটা অবস্থা হবে। সেই কারণে আমি মনে করি যে এখানে এইবার অন্তত পক্ষে ওই আর্থিক সুবিধার ব্যাপারটা কতটুকু এখানে এসছে জানি না,
কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সবই সম্ভব। তবে এই আপনি ইয়ের কথা বলছিলেন যে ইরানের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত কিউবার প্রসঙ্গটা। কিউবার একসময় প্রেসিডেন্ট এবং আপনার ফিদেল কাস্ত্রোর ছোট ভাই রাউল কাস্ত্রো, তার বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হয়েছে এবং ক্রমে একটা এমন আশঙ্কা তৈরি করা হচ্ছে যে কিউবাকে যে কোনো মুহূর্তেই আপনার আমেরিকা গ্রাস করতে পারে। সেক্ষেত্রে আগে যেমন কিউবা একটা প্রোটেকশন পেত, এক ধরনের প্রোটেকশন তার ছিল, রাশিয়া তার একটা সুরক্ষা কবচ হিসাবে কাজ করত, যে তারপরে আপনার লাতিন আমেরিকার ভেনেজুয়েলা সহ অন্যান্য দেশ কিছুটা সুরক্ষা দিত। এখন তো কিউবা একেবারে অসহায় অবস্থার মধ্যে। তো এই পরিস্থিতিতে কি মনে হয় যে কিউবার যে শাসন ব্যবস্থা, বর্তমান শাসন ব্যবস্থা, যে কমিউনিস্টদের শাসন আছে, সেখান থেকে তারা পুরোপুরি পাল্টে যাবে আমেরিকার এই সিদ্ধান্তে? কিউবার, আমি যেটা বললাম যে এই ইরানে পরাজয়ের কারণে মুখ রক্ষার জন্য আমেরিকা একটা আক্রমণ চালাবে কিউবার উপরে এবং সেখানে সরকার পরিবর্তনের চেষ্টা করবে এবং সেখানে আমেরিকা সফল হতেও পারে, এই কারণে যে রাশিয়া এবং চীন এখন কতটুকু সাহায্য দিতে পারবে, মানে সাহায্য বলতে আমি বুঝি যে অত্যন্ত প্রত্যক্ষভাবে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, এবং সেটা নিশ্চয়ই প্রয়োজন হবে, কারণ কিউবার সেনাবাহিনী তো আর সেরকম অত্যন্ত অত্যাধুনিক কিছু না। সুতরাং এখানে কিন্তু ওই ঝুঁকিটা থেকেই যায় এবং আমেরিকা তার মুখ রক্ষার জন্য একটা বিজয় এবং কুইক বিজয়, যেটা ভেনেজুয়েলার ক্ষেত্রে তার পক্ষে সম্ভব হয়েছিল, সেরকম একটা বিজয়ের চিন্তা ভাবনা করছে। কিন্তু যুক্তিগুলো হচ্ছে একেবারে ফালতু যুক্তি। আপনি লক্ষ্য করে দেখেন, এই সিআইএর র্যাডক্লিফ, সে যে একটা আলটিমেটাম দিয়ে এসছে এবং সে বলছে যে তোমাদের কয়েকটা শর্ত তোমাদের মানতে হবে। একটা হচ্ছে তোমার চীনের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, রাশিয়ার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, ইরানের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এবং প্যালেস্টাইনি যে সমস্ত গ্রুপকে তুমি সাহায্য করো বা সহায়তা দাও বা এমনকি মানে নৈতিক সমর্থন দাও, সেটাও বন্ধ করতে হবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে যে কিউবা আপনার রাউল ক্যাস্ট্রোর উপরে একটা খুনের মামলা একটা দায়ের করা হচ্ছে এবং এটা একটা অজুহাত মাত্র। আপনি খুনের মামলাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে 1996 সালে, তার মানে আজ থেকে 30 বছর আগে, দুটো ইউএস প্লেন, সেই দুটো প্লেন কিউবার মানে সমুদ্র সীমানা ক্রস করে কিউবার ভূখণ্ডে প্রবেশ করে এবং সেই ভূখণ্ডে প্রবেশ করার মুহূর্তে কিউবার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ভূপাতিত করে এবং ভূপাতিত করার পরে এটাই হচ্ছে, এবং রাউল ক্যাস্ট্রো তখন ছিলেন কিন্তু ওই কিউবার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করছিলেন। রাউল ক্যাস্ট্রো কিন্তু, আমার যেটা মনে হয়, আমি আর শিওর না, আপনি যেটা বললেন, রাউল ক্যাস্ট্রো কিন্তু ফিডেল ক্যাস্ট্রোর বড় ভাই, ছোট ভাই না মনে হয়। এনিওয়ে, সেটা বড় কথা না। এখন রাউল ক্যাস্ট্রোর বয়স হচ্ছে 96 বছর বয়স। তাকে অ্যারেস্ট করে নিয়ে যেয়ে সেখানে বিচারের যদি প্রহসন একটা সৃষ্টি করে, তার মানে হচ্ছে, সেটার মানে হবে যে এটা রাউল ক্যাস্ট্রোর বিচার না, এটা হচ্ছে কিউবান বিপ্লব, যেটা 1959 সালে রাউল ক্যাস্ট্রো, ফিডেল ক্যাস্ট্রো, চে গেভারা এরা মিলে একটা বাটিস্টার একটা অত্যন্ত নিপীড়নকারী এবং অত্যন্ত ভয়ঙ্কর ধরনের এক আমেরিকাপন্থী একটা সরকারকে উৎখাত করেছিল। তারই একটা প্রতিশোধ নিতে যাচ্ছে আমেরিকা এই প্রায় 80 বছর পরে। সুতরাং, এবং সেটা কতটুকু সম্ভব হবে আমি জানি না, কিন্তু সম্ভাবনা থেকেই যায়। জিনিসটা হচ্ছে যে এই যে এই প্লেন দুটো কিন্তু অপারেট করে, যারা পরিচালনা করে, সেটা একটা কোম্পানি এবং সেই কোম্পানির নাম হচ্ছে ব্রাদার্স টু দ্য রেস্কিউ। তার মানে আমরা ভাইদেরকে রেস্কিউ করতে যাচ্ছি। ভাই কারা? ভাই হচ্ছে কিউবায় যারা আছে। আর এই ভাইরা কারা? এই ভাইরা হচ্ছে ফ্লোরিডা বা আরো অন্যান্য জায়গায় যে সমস্ত এই বিপ্লবের পরে, 1959 সালের বিপ্লবের পরে যে সমস্ত কিউবাবাসী কিউবা ত্যাগ করে
এবং তারা হচ্ছে ওই যে শাসক গোষ্ঠীরই লোকজন। এই আমাদের মার্কো রুবিও, সেও কিন্তু তার পরিবার ওই শাসক গোষ্ঠীরই সাথে যুক্ত ছিল, তার পূর্বপুরুষেরা। সুতরাং তারা যে আশ্রয় নেয় ফ্লোরিডাতে, এবং সেখানে এই সমস্ত যত সব চক্রান্ত কিউবার বিরুদ্ধে ওই ফ্লোরিডার থেকে হয়, এবং এই চক্রান্তের মধ্যমণি হচ্ছে এই মার্কো রুবিও। এবং কিউবাকে দখল করা এবং নিয়ন্ত্রণ করার মাস্টার প্ল্যান হচ্ছে মার্কো রুবিও, এবং সেটাই সে মনে করে তার সবচেয়ে বড় সাফল্য হবে আমেরিকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি হিসেবে। সুতরাং এবং যে ভদ্রলোক এই ব্রাদার্স টু দ্য রেস্কিউ, এই প্লেন অপারেশনের দায়িত্বে, তার নাম হচ্ছে হোসে বাসুল্টো। এ হচ্ছে সিআইএর একেবারে মানে পেইড একজন এক ব্যক্তি, এবং সিআইএ ঘোষণা করেই তাকে পে করে, এটা কোনো রাখা টাকার ব্যাপার না। কিন্তু এই যে অস্ত্র, এই যে ঘটনাটা ঘটলো কিছুদিন আগে, এবং রাউল ক্যাস্ট্রোকে অ্যারেস্ট করা এবং তাকে বিচার করার যে পায়তারা যখন চলছে, এর আগে কিন্তু দুটো বিমানকেও কিন্তু মানে দুটো কি তিনটে ছোট ছোট নৌযান কে কিউবা কিন্তু ধ্বংস করে দেয়। ধ্বংস করার কারণই হচ্ছে যে ওই যে কোম্পানি ব্রাদার্স টু দ্য রেস্কিউ, তার একজন পাইলট, তার নাম হচ্ছে হুয়ান রোকে, সে কিন্তু ওই ডিফেক্ট করে মানে কিউবায় চলে আসে, আমেরিকা থেকে চলে এসে এই তথ্যটা দেয় যে আমেরিকা চেষ্টা করছে কিউবাতে অস্ত্র পাচার করা, এবং অস্ত্র পাচার করে ঠিক যেমন বে অফ পিগস, মনে আছে আমাদের বে অফ পিগসে যেরকম আক্রমণ করেছিল, এবং সেই বে অফ পিগস মানে সাংঘাতিকভাবে মানে একটা ব্যর্থ একটা অপারেশন ছিল আমেরিকার, সেই রকমের একটা কিছু করার চেষ্টা করছে এখানে আমেরিকা। এখন এটা কোন দিকে যাবে সেটা বলা খুবই কঠিন, কিন্তু এটা ঠিক যে আমেরিকার চোখ কিন্তু এখন কিউবার উপরে, মানে ইরানের ব্যর্থতাকে ঢাকার জন্য এখন কিউবার মতো একটা ছোট একটা গিনিপিগকে তারা আক্রমণ করবে, এবং সেখানে এরপরে তারা উল্লসিত হয়ে দেখাবে যে দেখো আমাদের আর্মির কত বড় বিজয় হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং রাউল ক্যাস্ট্রোকে কিউবা মানে ফেরত আমেরিকার কাছে পাঠাবে, এটা অসম্ভব ব্যাপার। রাউল ক্যাস্ট্রো নিজে মানে সারেন্ডার, আত্মসমর্পণ করবেন, সেটাও করবেন না, কারণ তার ভেতরে এখনো বিপ্লবী উন্মাদনা আছে। কিন্তু যে সাহায্যটা আগে পাওয়া সম্ভাবনা ছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের সময়, সেই সাহায্যটা রাশিয়া কতটুকু দিতে পারবে এ ব্যাপারে আমি নিশ্চিত না। মানে এটা দিতে পারে যে তেলবাহী কিছু জাহাজ পাঠাতে পারে, কিন্তু অস্ত্রশস্ত্র বা অন্যান্য সামরিক অস্ত্রশস্ত্রের ব্যাপারে রাশিয়া কতটুকু কিউবাকে সাহায্য করতে পারবে এটা আমার অজানা, আমি এখনো জানি না। এটা এই রাশিয়া সেদিক দিয়ে কিউবার পাশে দাঁড়ানোর সম্ভাবনা তেমনভাবে সম্ভাবনা তো খুবই কম বলেই এখন মনে হচ্ছে। কিন্তু রাশিয়া তার নিজের ঘরই তো রক্ষা করতে পারছে না। সে ইউক্রেনের দ্বারা কিন্তু বিভিন্নভাবে একসময় সে তার একাধিক বড় বড় সেনা কর্মকর্তাকে হারিয়েছে, সে তার প্লেন বিধ্বস্ত, যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তো ইউক্রেনের ড্রোন এবার গিয়ে হামলা চালালো মানে একদম ছাত্রদের মধ্যে, যেটা আপনি বলছিলেন যাদের বয়স 14 থেকে 18। এরপরে কি রাশিয়ার এই হামলার তীব্রতা কি বাড়বে বলে মনে হয়? যে রাশিয়া কি একেবারে চাইবে যে যুদ্ধটাকে শেষ করে দিতে? ব্যাপারটা হচ্ছে যে আমাদের বোঝা দরকার যে এখন পরিস্থিতিটা কি, বিশেষ করে যুদ্ধ ফ্রন্টে জাপারোস থেকে শুরু করে হেরসন, এই যে দুটো প্রভিন্স আছে দক্ষিণে, তারপরে এই ক্রিমাতোর্স, তারপরে আরো যেটা মধ্য মানে ইউক্রেনের পূর্বাংশের মধ্য অঞ্চলে, এবং উত্তরে সুমি এলাকায় এবং খার্কভ এলাকায় যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু আর 1 থেকে 1.5 মাসের ভেতরে এই ফ্রন্ট সম্পূর্ণভাবে কোল্যাপস করবে। এবং এই ফ্রন্টটি কিন্তু ইউক্রেন এবং পশ্চিমা বিশ্বের 25 থেকে 30টা কি 40টা দেশ কিন্তু এই ফ্রন্টটা তৈরি করে গেছে। এটা একটা মানে এই ব্যূহ ভেদ করা
মানে রাশিয়ার সেনাবাহিনী যেন ভেদ করতে না পারে, তার জন্য সবকিছু তারা সেখানে কনস্ট্রাক্ট করেছে। সুতরাং এটাই প্রায় শেষের পথে এখন। এবং যতই অস্বীকার করুক না কেন মানে পশ্চিমা বিশ্ব, এখন কিন্তু এটাই দাঁড়িয়েছে যে ইউক্রেন আর এই বছরের ভেতরে বিশেষ করে এই শরৎকাল আসলে, অটম যখনই আসবে, তখনই কিন্তু এই এই ডনবাস এলাকা বলে যেটাকে আমরা বুঝি, সেটা সেটা রাশিয়ার হাতে আসবে এবং রাশিয়া দখল করে নেবে। সুতরাং এই ভয়াবহ পরিস্থিতি বিশেষ করে ইউক্রেনের জন্য এটা তারা এখন উপলব্ধি করছে। এর কারণে তারা মরণ কামড় আঘাত হানছে কার বিরুদ্ধে? বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে, যেন বেসামরিক নাগরিকরা অস্থিতিশীল হয়ে ওঠে এবং রাশিয়ায় যেন একটা সামাজিক একটা ক্ষোভের জন্ম হয় এবং পুতিনকে বাধ্য করে একটা যুদ্ধবিরতি বা যুদ্ধ শান্তি চুক্তি ইত্যাদি ইত্যাদি এই রকমের একটা চেষ্টা হচ্ছে। অন্যদিক থেকে আপনারা লক্ষ্য করে দেখেন যে নেটো অন্তর্ভুক্ত প্রতিটা দেশ থেকে, বিশেষ করে বাল্টিক অঞ্চলের 3টা দেশ এবং ফিনল্যান্ড এবং সুইডেন এবং নরওয়ে এবং ডেনমার্ক, এই যে বেল্টটা আছে বাল্টিক সাগরের পাশ দিয়ে, এবং জার্মানি, এরা কিন্তু ইউক্রেনের ড্রোনগুলো তারাই কিন্তু তৈরি করছে। তারা তৈরি করে ইউক্রেনে পাঠাচ্ছে এবং ইউক্রেন সেখান থেকে কি করছে, তা এই ড্রোনগুলো প্রথমে তারা পাঠাচ্ছে বাল্টিক দেশে যে সমস্ত নেটোভুক্ত দেশ আছে তাদের কাছে, এবং মানে তাদের ভূসীমানার উপর দিয়ে তারা রাশিয়াকে আক্রমণ করার চেষ্টা করছে। সুতরাং এটা যে মানে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং রাশিয়া কিন্তু এটা বুঝে গেছে যে নেটো তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় এবং রাশিয়াও কিন্তু সে ব্যাপারে প্রস্তুত এবং সে ব্যাপারে আরো দৃঢ় ভূমিকা পালন করবে। রাশিয়া কিন্তু এটাকে তাদের এই যুদ্ধটাকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধটাকে তারা কিন্তু স্পেশাল মিলিটারি অপারেশন বলে। এটা কিন্তু সাংবিধানিকভাবে অনেক কিছু লিমিটেশন কিন্তু এটা তৈরি করে দেয় যে তোমরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। হ্যাঁ, যুদ্ধ চালাও, কিন্তু এই স্পেশাল মিলিটারি অপারেশনের কিছুটা মানে সীমাবদ্ধতা আছে। এখন সেই কারণে রাশিয়া কিন্তু একেবারে মানে বিধ্বংসী আক্রমণ বা এই ইউক্রেনের সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোকে কিন্তু আক্রমণ করে না। সুতরাং পরিস্থিতি যেহেতু আরো জটিল হয়ে উঠছে এবং আরো অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠছে, এবং সেটা আমরা এখনই কিন্তু লক্ষ্য করছি যে মানে রাশিয়ার নেতৃত্বদের, যারা নেতৃত্বে আছেন, পুতিন থেকে শুরু করে লাভরভ থেকে শুরু করে আরো সামরিক বাহিনী এবং তাদের সিকিউরিটি, তাদের ভাষা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তারা কিন্তু এখন আর আলোচনার কথা চিন্তা করে না। শুধু তাই না, তারা এখন মানে তাদের সমস্ত দৃষ্টিভঙ্গিটা যুদ্ধকে কেন্দ্র করে বদলিয়ে ফেলবে এবং সেখানে আক্রমণ আরো তীব্র হবে এবং আলটিমেটলি যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ইউক্রেনকে সারেন্ডার করতে হবে। ধন্যবাদ অধ্যাপক খান। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।